প্রিয় ছাত্রছাত্রী, আজ আমার ভিডিও থাকছে কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা তিন পাহাড়ের কোলে কবিতার ব্যাখ্যামূলক আলোচনা। সিবিএসই বোর্ড এক্সামের ক্ষেত্রে সাহিত্য সঞ্চয়ন গ্রন্থে সিলেবাসে 4টি কবিতা রয়েছে। 4টি কবিতার মধ্যে অন্যতম এই কবিতাটি তিন পাহাড়ের কোলে। তিন পাহাড়ের কোলে কবিতাটির ব্যাখ্যামূলক আলোচনা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনলে আশা করব এই কবিতা থেকে যে কোনো ধরনের প্রশ্নের উত্তর অবশ্যই বোর্ড এক্সামসে লিখতে পারবে। সিবিএসই বোর্ডে এক্সামের সাহিত্য সঞ্চয়নে 4টি কবিতা থাকে। 4টি কবিতা থেকে 4টি প্রশ্ন থাকে, যে কোনো দুটির স্বপ্রসঙ্গ ব্যাখ্যা বা তাৎপর্য লিখতে বলা হয়। সেক্ষেত্রে অন্যান্য যে কবিতাগুলি আছে আয় আরও বেঁধে বেঁধে থাকি, এই সমস্ত কবিতা থেকেও তিন পাহাড়ের কোলের কবিতার বিষয়বস্তু খুবই সহজ সরল। ভালো করে শুনলে অবশ্যই এখান থেকে যে কোনো প্রশ্নের উত্তর লেখা ছাত্রছাত্রীর ক্ষেত্রে খুবই সুবিধার। তাই আমার সাবস্ক্রাইব করে এই চ্যানেলটি আরও ভিডিও বানাতে সাহায্য করো, লাইক এবং শেয়ার করতে ভুলো না। প্রথম থেকে কবিতাটি শেষ পর্যন্ত ব্যাখ্যামূলক আলোচনা শুনলে আমি আশা করব অবশ্যই এখান থেকে এবারের এক্সামে বোর্ড এক্সামে যে কোনো প্রশ্নের অ্যান্সার অবশ্যই করতে পারবে। চলো তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত লাইন ধরে ধরে কবিতাটির ব্যাখ্যামূলক আলোচনা শোনা যায়। কবি শক্তি চট্টোপাধ্যায়ের তিন পাহাড়ের কোলে কবিতাটি মূল কাব্যগ্রন্থ হেমন্তের অরণ্য আমি পোস্টম্যান। তিন পাহাড়ের কোলে ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ বলে একটি জায়গা আছে, যেখানে 3টি পাহাড় পাশাপাশি অবস্থান করে আছে। এই জায়গাকে তিন পাহাড়ের কোলে বলে কবি ব্যাখ্যা করেছেন। 3টি পাহাড় হলো বালামো বা টুংরি, সিকড়া ও কপিলা। 3টি পাহাড় পরস্পরে অবস্থান করে থাকার জন্য কবি তিন পাহাড়ের কোলে নামকরণ করেছেন। মজার ব্যাপার, তিন পাহাড়ের কোলে এই ভ্রমণ পিপাসু কবি তিনি 3 বন্ধু মিলে গিয়েছিলেন, যেখানে আমরা কবিতার মধ্যে পাব 3 জোড়া চোখ। 3 জোড়া অর্থাৎ 6টি, তো 3 জোড়া মানে 3 জন। এখানে যে 3 জন বা কবি এরা 3 জন তিন পাহাড়ের কোলে গিয়েছিলেন, সে হলে কবি শক্তি চট্টোপাধ্যায়, বন্ধু সন্দীপন চট্টোপাধ্যায় ও সুনীল গঙ্গোপাধ্যায়। এই 3 বন্ধু তিন পাহাড়ের কোলে গিয়েছিলেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। কবিতার প্রথম 4টি লাইন ব্যাখ্যামূলক আলোচনা করব। অন্ধকারে তিন পাহাড়ে ট্রেনের থেকে নেমে হাওয়া বিলাসী 3 জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। জনমানবহীন স্টেশন, আকাশ ভরা তারায়, এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। কবি ট্রেন থেকে গন্তব্যস্থল তিন পাহাড়ের কোলে যখন পৌঁছালেন, তখন অন্ধকার, রাত হয়েছে। তাই কবি বলছেন অন্ধকারে তিন পাহাড়ে ট্রেন থেকে নেমে, তিন পাহাড়ে যখন ট্রেন থেকে নামলেন তখন অন্ধকার চারিদিকে, আর কোনো পাশের কোনো পরিবেশকে উপলব্ধি করা যাচ্ছে না। শুধুমাত্র অন্ধকারের মধ্যে 3টি পাহাড় দাঁড়িয়ে আছে। হাওয়া বিলাসী 3 জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। হাওয়া বিলাসী অর্থাৎ ভ্রমণ পিপাসু, যারা ভ্রমণ করতে ভালোবাসেন তাদেরকেই হাওয়া বিলাসী মানে হাওয়া পরিবর্তন বা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরতে যারা ভালোবাসেন তাদেরকে হাওয়া বিলাসী বলা হয়। হাওয়া বিলাসী 3 জোড়া চোখ, 3 জোড়া অর্থাৎ 6টি চোখ, তাহলে 3 জোড়া চোখ মানে 3 জন। আগেই বললাম শক্তি চট্টোপাধ্যায়, সন্দীপন চট্টোপাধ্যায় এবং সুনীল গঙ্গোপাধ্যায়, এই 3 জন গিয়েছিলেন তিন পাহাড়ের
পরিবেশ দেখার জন্য। 3 জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। 3 পাহাড়ের কোলের যে নৈসর্গিক পরিবেশ সেটা দেখে কবি মুগ্ধ হয়ে গেলেন। সেটাকেই 3 পাহাড়ের কোলের পরিবেশটাকে যেন কবির দৃষ্টিতে ফুটে উঠেছে একটি ফ্রেমের মধ্যে আবদ্ধ, বা আমরা যে ফটো বাঁধাই যে চারিদিকে বাইন্ডিং থাকে সেটাকে ফ্রেম বলি। এই ফ্রেমের মধ্যেই বা একটা কিছুর মধ্যে আবদ্ধ হয়ে থাকা 3 জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। সেই দৃশ্য প্রাকৃতিক বা নৈসর্গিক, রাতের বেলায় নৈসর্গিক দৃশ্য দেখে কবি মুগ্ধ হয়ে গেলেন। তাই বলছেন ওখানেই আমাদের চোখগুলো আটকে গেল, আর অন্যদিকে তাকানোর কোনো রকম ভ্রুক্ষেপেই নেই। জনমানবহীন স্টেশন রাতের বেলায়, তাই স্টেশনে কোনো লোকজন নেই। জনমানবহীন স্টেশন, কি আছে? আকাশ ভরা তারায়। শুধুমাত্র রাতের আকাশের তারাগুলো আকাশে জ্বলজ্বল করছে, আর তার নিচেই 3টি পাহাড় দাঁড়িয়ে আছে একেবারে ফ্রেমের মধ্যে আবদ্ধ কোনো একটা ফটো, যেখানে কবি বলছেন যে ফটো ফ্রেমের মতো সেখানে চোখ আটকে গেছে। জনমানবহীন স্টেশন আকাশ ভরা তারায়, এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। মজার ব্যাপার হলো সকলে পথ হারায়। যারা ভ্রমণ পিপাসু বা প্রাকৃতিক পরিবেশে দেখে মুগ্ধ হন বা প্রাকৃতিক পরিবেশকে যারা ভালোবাসেন, সেই রকমই কেউ এমন একটি দেশে আসলে যারাই আসবে তারাই পথ হারিয়ে ফেলবে। অর্থাৎ এই প্রাকৃতিক পরিবেশ, নৈসর্গিক যে প্রাকৃতিক পরিবেশ 3 পাহাড়ের কোলে, সেখানে যেই যাবে সেই পথ হারিয়ে ফেলবে। অর্থাৎ এখানে কোনো দিকের সীমাহীন, অনন্ত সীমাহীন একটা পরিবেশ যেখানে মানুষকে মুগ্ধ করে। কোনো পথ, এখানে নির্দিষ্ট কোনো পথ নেই। চারিদিকেই একটা খোলামেলা জায়গা, যেখানে সবাই পথ হারিয়ে নির্দিষ্ট কোনো পথ খুঁজে পাবে না। পথ হারিয়ে যাই যেদিকে সেদিকেই পথ আছে, ঝর্ণা কাঁদর টিলা পাথর বনভূমির কাছেই। বনভূমির ওপারে কোন মনোভূমির দয়, ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয়। পথ হারিয়ে যাই যেদিকে সেদিকেই পথ আছে। কবি আগের প্যারার মধ্যে বলেছেন এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। যেই এরকম প্রাকৃতিক পরিবেশে আসবে সে তার মনটা আনমনা বা ভুলোমন হয়ে যাবে, অন্য কিছু ভাবতে পারবে না, শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশ দেখেই মুগ্ধ হয়ে আত্মহারা হয়ে পড়বে। তাই বলছে পথ হারিয়ে যেদিকে যাই সেই দিকেই পথ আছে। আর এই রকম প্রাকৃতিক পরিবেশের মধ্যে নির্দিষ্ট কোনো বাঁধা ধরা পথ নেই, যেদিকেই যাবে সেদিকেই পথ খুঁজে পাবে। ঝর্ণা কাঁদর টিলা পাথর বনভূমির কাছে, এই 3 পাহাড়ের কোলে যে পর্বতগুলি আছে তার পাশেই আছে একটি বনভূমি। সেখানে কি দেখতে পাবো? ঝর্ণা। ঝর্ণা বলতে আমরা বুঝি পাহাড় থেকে জলের ধারা নেমে আসা, তাকেই বলি ঝর্ণা। অর্থাৎ এখানে এই ছোটো ছোটো পাহাড়গুলি যে আছে সেখান থেকে জলের ধারা নেমে এসছে, যাকে ঝর্ণা বলছে। কাঁদর, নালা বেষ্টিত ছোটো ছোটো নালা, যেহেতু 3 দিকে 3টি পাহাড় তাই চারিদিকে জল নেমে গেছে এবং ছোটো ছোটো নালা দেখতে পাবো, যেগুলোকে কাঁদর বলছেন কবি। টিলা, উঁচু ঢিপি অংশ, ছোটো ছোটো উঁচু ঢিপিকে আমরা টিলা বলে থাকি। পাথর আর আছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথর বনভূমির কাছেই। এই বনভূমির পাশে তাহলে আমরা 4টে জিনিস দেখতে পাই, ঝর্ণা, কাঁদর, টিলা, পাথর। এই বনভূমির কাছেই ছড়িয়ে ছিটিয়ে এগুলোই আছে। প্রাকৃতিক পরিবেশের সঙ্গে যেন একাত্ম হয়ে উঠেছে এই জিনিসগুলোই। বনভূমির ওপারে কোন মনোভূমির দয়। আর এই বনভূমি যে আছে, বনভূমির ওপারে, বনভূমিটা একটু পেরিয়ে গেলেই আরেকটি কি আছে? মনোভূমির দয়। মনোভূমি অর্থাৎ মনোরাজ্য, মনো মানে মন, ভূমি মানে রাজ্য। মনোভূমির অর্থাৎ মনের রাজ্যে বা কল্পনার রাজ্যে মনোভূমির দয়। দয় মানে এখানে জলাশয়। দহ কথা থেকেই, দহ থেকে দয় বা হ্রদ থেকেই কথাটি এসছে। এখানে দহ কথার অর্থ হলো জলাশয়। তো এই বনভূমির ওপারেই গেলেই দেখতে পাবো আমাদের মনোরাজ্যের বিচরণ, মানে কল্পনার রাজ্যে, মনোরাজ্য কল্পনার রাজ্যে
ভূমি জলাশয় আছে, সেটা পেরিয়ে গেলেই আমরা দেখতে পাবো কল্পনার রাজ্যে, অর্থাৎ সেই রূপকথার রাজ্য। এখানে প্রাকৃতিক পরিবেশ যেমন মুগ্ধ করেছে, তেমনি প্রাকৃতিক পরিবেশ থেকে একটু পরেই বেরিয়ে গেলেই বনভূমি পড়বে, বনভূমির পরে কোনো জলাশয়, সেই জলাশয়ের পরেই থাকছে আমাদের কল্পনার রাজ্য বা মনোভূমির রাজ্য, মনোরাজ্য, যেখানে বহু দূর বিস্তৃত, যা কল্পনায় অতীত, ভাবা যায় না সেরকমই কল্পনার রাজ্য কবি অনুভব করেছেন। ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয়। আর এই প্রাকৃতিক পরিবেশ, নৈসর্গিক প্রাকৃতিক রাতের বেলায় প্রাকৃতিক পরিবেশ, আকাশে তারা চারিদিকে ঝলমল করছে, আর পাহাড় তিনটি দাঁড়িয়ে আছে, দূরে আছে বনভূমি, সেখানে কি আছে না ফুসুর ফাসুর ঘুসুর ঘাসুর স্বপ্নে কথা কয়। ফুসুর ফাসুর, ফাসুর কথা একটি শব্দদ্বৈত, ফুসুর মানে ফিস ফিস করে কথা বলা, ফুসুর কথার অর্থ হলো ফিস ফিস করে কথা বলা, কিন্তু ফাসুর শব্দদ্বৈত, ফুসুরের সঙ্গে মিলিয়ে রাখার জন্য শব্দদ্বৈত হলো ফাসুর, অর্থাৎ শব্দদ্বৈত হলো প্রথমটির অর্থ হয়, দ্বিতীয়টির অর্থ থাকে না, তাই এখানে ফুসুর শব্দের শব্দদ্বৈত হলো ফাসুর। ফুসুর মানে ফিস ফিস করে, যেন প্রাকৃতিক পরিবেশের মধ্যে গোপনে বা ফিস ফিস করে কোনো কথা বা আওয়াজ পাওয়া যাচ্ছে। ফুসুর ফাসুর, ঘুসুর ঘাসুর, এখানেও ঠিক একই কথা। ঘুসুর, ঘুসুর মানে ঘুসঘুস করে বা চুপচুপ করে, আস্তে আস্তে চুপি চুপি কথা বলা। ঘুসুর ঘুসঘুস করে বা চুপচুপ করে আস্তে আস্তে কথা বলা, চুপি চুপি কথা বলা। কিন্তু ঘাসুর, ঘাসুরটি হলো শব্দদ্বৈত শব্দ। তাই এখানে কবি বলছেন যে ফিস ফিস করে, চুপি চুপি ফিস ফিস করে কথা বেরোচ্ছে, যেটা কিনা স্বপ্নে কথা কয়। স্বপ্নের মধ্যে আমরা ঘুমের মধ্যে বা স্বপ্নের মধ্যে যেমন ফুসফাস করে কথা বলি, চুপি চুপি কথা বলি, তেমনি কবি বলছেন যে এই প্রাকৃতিক পরিবেশে এখানে চারিদিকে এমন একটা আবহাওয়া তৈরি হয়েছে, যা থেকে মনে হচ্ছে চারিদিকে চুপচাপ ফুসফাস এবং চুপচাপ করে কোনো স্বপ্নের কথা শোনা যাচ্ছে। পরের স্ট্যাঞ্জা, 4টি লাইনে, পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে, শক্ত সবুজ গা ভেসেছে 3 পাহাড়ের কোলে, সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব, 3 পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলরব। পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে, রাত শেষ হয়ে সূর্যোদয় হয়েছে, পূব আকাশে, পূব দিকে আস্তে আস্তে আলো ছড়িয়ে পড়ছে, পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে। আলো যেন পাহাড়ের ঘোমটাটাকে, অন্ধকারের যে আস্তরণ বা আস্তরণ পড়েছিল, সেটা আস্তে আস্তে মোচন হয়ে যাচ্ছে বা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। কি না পূব আকাশে যখন সূর্য উঠেছে, তখন আস্তে আস্তে আলোর ঘোমটা খুলে যাচ্ছে, শক্ত সবুজ গা ভেসেছে 3 পাহাড়ের কোলে। আর রাতের বেলায় যে নৈসর্গিক পরিবেশ, যে 3টি পাহাড়ে দাঁড়িয়েছিল, বনভূমি ছিল, ঝর্ণা কাঁদর টিলা ছিল, জলাশয় ছিল, সেটা যেন এখন শক্ত সবুজ গা, একটা সবুজ, চারিদিকে পর্বতের পাদদেশগুলো সবুজ ঘাসে সবুজ হয়ে আছে, বনভূমিতে বা সবুজ উদ্ভিদে সবুজ হয়ে আছে, শক্ত সবুজ, শক্ত সবুজ অর্থাৎ গাঢ় সবুজ রং চারিদিকে এবারে বোঝা যাচ্ছে। রাতের বেলায় অতটা বোঝা যাচ্ছিল না, সবুজ রংটা ঠিকঠাক করে বোঝা যাচ্ছিল না, কারণ যতই আকাশে তারা থাকুক না কেন, রাতে দূরের জায়গাগুলি অন্ধকার দেখাচ্ছিল। কিন্তু যখন পূব আকাশে সূর্য উঠেছে, তখনই দেখা গেল চারিদিকে সবুজ, এবং সেটা কী সবুজ, শক্ত অর্থাৎ গাঢ় সবুজ রং। মানে গ্রাম, এখানে সবুজ গ্রামগুলি, পর্বতের পাদদেশে থাকা সবুজ গ্রামগুলি আস্তে আস্তে ভেসে উঠেছে, অর্থাৎ ফুটে উঠেছে, উদ্ভাসিত হচ্ছে। এখানে আলো পড়তেই, সূর্যের আলো ফুটতেই গ্রামগুলি যেন, সবুজ গাঁগুলি আস্তে আস্তে তাদের রূপ বেরিয়ে পড়ছে। 3 পাহাড়ের কোলে থাকা গ্রামগুলি সূর্যের আলোয় পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, কিন্তু এখানে সব সবুজে সবুজ হয়ে আছে। আসলেই এখানে পার্বত্য অঞ্চলের পাদদেশে 3 পাহাড়ের কোলে সবুজ রঙে উদ্ভিদগুলো সব সবুজ, এবং গ্রামগুলি বেশিরভাগই উদ্ভিদে ঘেরা।
কবি এবার বলছেন জিজ্ঞাসার চিহ্ন, সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব? সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব? আগেই কবি বলেছেন হাওয়া বিলাসী তিন জোড়া চোখ, অর্থাৎ কলকাতা শহর সহজ করে বাঁচা কি, খাঁচা বলতে শহর অঞ্চলের কথা বলা হয়েছে। যারা শহরে থেকে অভ্যস্ত, সেই গ্রাম্য পরিবেশ আর শহরের পরিবেশ দুটি আলাদা। শহরের পরিবেশকে আমরা সাধারণত খাঁচা বলে ব্যাখ্যা করে থাকি। কেন? এখানে ঘরের মধ্যে সেই দম বন্ধ করা, একেবারে পরিবেশের মধ্যেই থাকতে হয়। তাই কবি বলছেন সহজ করে সোজাভাবে প্রকৃতির কোলে, এই যে তিন পাহাড়ের কোলে যে গাঁগুলি, সেখানকার মানুষের জীবনযাত্রা একেবারে সহজ সরল সাধারণ জীবনযাত্রা, যে জীবনযাত্রা শহর অঞ্চলে পাওয়া যায় না। তাই কবি বলছেন খাঁচা, সহজ করে বাঁচা কি আর খাঁচাতে সম্ভব? যা তিন পাহাড়ের কোলের মানুষ সহজ সরলভাবে জীবনযাপন করেন, সেটা কোনো দিনই শহরের অঞ্চলে বা খাঁচার মধ্যে বাঁচা সম্ভব নয়। কবির সংশয় বা জিজ্ঞাসা। তিন পাহাড়ের নকশি খাতায় শিশুর কলরব। আর এই তিন পাহাড়ের কোলে যে পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, সেখানে সেটাকে কবি নকশি কাঁথা বলে উল্লেখ করছেন। শিশুর কলরব আর সূর্যের আলো ফুটতে ফুটতেই তিন পাহাড়ের কোলে যে গ্রামগুলি আছে, সেটাকে কবি একটা নকশি কাঁথা, নকশি কাঁথা, অর্থাৎ ক্লাস 9-এ সিবিএসসি বোর্ডের ছিল সাজু এবং রূপাইয়ের নকশি কাঁথার মাঠ। সেই নকশি কাঁথা অর্থাৎ সাজু চলে যাওয়ায় রূপাই সাজুকে কল্পনা করে কাঁথার মধ্যে যে নকশা তৈরি করেছিল, তার বিরহের যে কথা ফুটিয়ে তুলেছিল কাঁথার মধ্যে, সেটাকে নকশি কাঁথা বলেছেন। কবি বলছেন যে মানুষের তিন পাহাড়ের কোলে যে গ্রামগুলি আছে, সেটা একটা কল্পনায় বুননে তৈরি। তাই কবি বলছেন সাজুর সেই নকশি কাঁথা, সাজু আর রূপাইয়ের কাহিনী নিয়ে লেখা সেই নকশি কাঁথা আর তিন পাহাড়ের কোলের গ্রামগুলি যেন সেই নকশি কাঁথারই মতন, যেখানে মানুষের জীবনের ছবিগুলি ফুটে উঠেছে। তাই কবি বলছেন তিন পাহাড়ের নকশি কাঁথায়, তিন পাহাড়ের কোলে যে গ্রামগুলি, সেগুলি কল্পনার, ওখানকার মানুষের গ্রামের মানুষের কল্পনা দিয়েই তৈরি। তিন পাহাড়ের নকশি কাঁথায় শিশুর কলরব, এবং সূর্যের আলো ফুটতে ফুটতেই চারিদিকে শিশুদের কলরব শুরু হয়ে গেছে। এটাই ছিল কবিতার বিষয়বস্তু। এখান থেকে যে লাইনগুলো এবারে 25-এ এক্সামের জন্য বিশেষ ইম্পর্টেন্ট, যেমন ঘুষুর ঘাসুর, খুব ইম্পর্টেন্ট লাইন। ঘুষুর ঘাসুর ফুসুর ফাসুর স্বপ্নে কথা কয়। উদ্ধৃত অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো অথবা সুপ্রসঙ্গ ব্যাখ্যা করো। 5 মার্কসের থাকে। এরকমই দুটি লাইন বা একটি লাইন তুলে দিয়ে তাৎপর্য ব্যাখ্যা অথবা সপ্রসঙ্গ ব্যাখ্যা। আর একটি লাইন, হাওয়া বিলাসী তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। হাওয়া বিলাসী তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। উদ্ধৃত অংশের মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন? আরও একটি লাইন, ঝর্ণা কাদর টিলা পাথর বনভূমির কাছেই। ঝর্ণা কাদর টিলা পাথর বনভূমির কাছেই। ঝর্ণা কাদর টিলা পাথর বলতে কবি কী কী, এগুলির অর্থ লেখো এবং এই লাইনটির সপ্রসঙ্গ ব্যাখ্যা করো। আরেকটি লাইন হলো, পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে, শক্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের কোলে। কবিতার লাইন দুটি দিয়ে বলা হলো এই লাইন উদ্ধৃত অংশটির সপ্রসঙ্গ ব্যাখ্যা করো। এইরকমই 3-4টি প্রশ্ন সাধারণত এখানে ইম্পর্টেন্ট। এটা ঘুষুর ঘাসুর ফুসুর ফাসুর স্বপ্নে কথা কয়, পূব আকাশে আস্তে ধীরে আলোর ঘোমটা খোলে, শক্ত সবুজ গা ভেসেছে তিন পাহাড়ের কোলে, অথবা হাওয়া বিলাসী তিন জোড়া চোখ আটকে গেল ফ্রেমে। এই লাইনগুলো থেকেই সাধারণত লাইন দিয়ে বলা হয় সপ্রসঙ্গ বা উদ্ধৃত অংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। 5 মার্কসের এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই পরীক্ষায় থাকবে। কবিতাটি ভালোভাবে পড়ে রপ্ত করলেই বুঝতে হবে যে কোনো লাইন থেকেই উত্তর লিখতে পারবে। ধন্যবাদ।